প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজ কিন্তু সেই মহাকুম্ভের প্রথমেই কথা বলবো। হ্যাঁ, এবারে মহাকুম্ভের সেই ত্রিবেণী সঙ্গমের 6 কোটির বেশি মানুষ, 6 কোটির বেশি ভক্ত স্নান সারলেন। তাদের মধ্যে পুণ্যের প্রতিযোগিতা শুরু হয়ে গেল, প্রচুর ভিড়। দেখুন আজকের প্রথম প্রতিবেদন, কুম্ভের স্থান। আমি অমল চ্যাটার্জি। যেটা দিয়ে শেষ করলাম, প্রথমেই বললাম যে আজকের হবে প্রতিবেদন মহাকুম্ভের স্থান। হ্যাঁ, মহাকুম্ভে চতুর্থ দিনে 6 কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করলেন। রাষ্ট্রপতি শাসনের আদলে কুম্ভে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছিল। মহাকুম্ভে চতুর্থ দিনে ভক্তরা ত্রিবেণী সঙ্গমে পবিত্র ডুব দেয়। তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেল। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গা ছড়িয়ে আছে, সেখান থেকে তুলে আনলো সেই সাধু সন্ন্যাসীদের ছবি। শুধু তাই নয়, ভক্তরা কিভাবে আসছে দলে দলে। শুধু তাই নয়, সেলিব্রিটিরা, হ্যাঁ সেলিব্রিটিরা, তারা এসেছে সেই মহাকুম্ভের স্থানে, সেই ত্রিবেণী সঙ্গমে। সেখানে আপনাদের দেখে দিচ্ছে সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। চোখ রাখুন। এবার আমি আসছি একটা অন্য খবরে। পূর্ব বর্ধমানে একটি অনুষ্ঠানে হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ। হ্যাঁ, এইবার সরাসরি দেখুন সেই আউশগ্রাম, বর্ধমান জেলায় আউশগ্রামে শোকাডাঙ্গা গ্রামে বুধবার একটি অনুষ্ঠানে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে সামনে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার উন্নয়নের কথা জানালেন। বললেন, গ্রামে এখনো পর্যন্ত রাস্তা হয়নি, আবাস যোজনার ঘর আসেনি, পানীয় জলের ব্যবস্থা নেই। রাজ্যপাল অবাক হয়ে গেলেন যে গ্রামবাসীদের এই কথা শুনে, যে তারা ঘর পায়নি, এখনো পর্যন্ত আলো যায়নি সেই গ্রামে এখনো জল যায়নি। তারা খাচ্ছেটা কি, তারা কিভাবে জীবনযাপন করছে? সরাসরি স্টেপ নিলেন সেই রাজ্যপাল সিভি আনন্দ। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা। So how do you feel? You also interact with the tribal peoples and the local villagers over here. I like to be with the tribal people, visit as many hamlets and villages as possible to understand their feelings and also try to help them in whichever way it is possible. As you know, one of the primary programs, flagship programs of our Honorable Prime Minister Shri Narendra Modi is the uplift of the tribals. Whatever is to be done for them, I will go to them, understand their problems and try to solve it. So still we are seeing that many tribals are facing lots of problems in mainly in the villages, mostly in the education sector or in the job sector. Would you try to find out some way for the, especially for the tribal villagers? That is precisely the reason why I am coming here. But there are a lot of problems. Every problem has a solution. The government of India is committed to solve the problems. That is one of the missions which I have here. As governor, it's my duty to see that the welfare of the people, particularly the downtrodden, the vulnerable sections of society, is protected. That is the reason for this visit. We will certainly do whatever is possible to ameliorate their lot. Sir, as a constitutional head of the state, recently we have seen that the saline fault found in the Medipur Medical College over there. As a constitutional head of the state, would you ask any report from the state government? That is not relevant in this context. কাঠের পাটাতন, কোনোটা ঘুম ধরে গেছে, কোনোটা অপলকা হয়ে গেছে। সেই কাঠের পাটাতনের মধ্যে দিয়ে এপার থেকে ওপার যাচ্ছে মানুষ, তার জীবনটাকে, তার প্রাণটাকে হাতের মুঠোয় করে। অবাক হচ্ছেন তো? বেশি দূর নয়,
দক্ষিণ 24 পরগনা ভাঙড় 1 নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের বামুনিয়া ও চণ্ডীপুর এলাকায় দুটি কাঠের সেতুর বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রতিদিন ভয়াবহ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুগুলির অবস্থা এতটাই ভয়ঙ্কর যে পা ফেলতে হচ্ছে ঝুঁকি নিয়ে। এক একটা পা ফেলছে সেই যেন মনে হচ্ছে যে প্রাণ চলে গেল। হ্যাঁ, আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধিরা সেই খবর তুলে এনেছে আপনাদের জন্য। সরাসরি দেখুন ভাঙড়ের সেই দৃশ্য। শুধু তাই নয়, গ্রামবাসীরা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শোনাও। ব্রিজটির অবস্থা তো খুবই খারাপ। কি চাইছেন, কি দাবি? ব্রিজের দাবি বলতেই আমাদের তো পাকা হলে খুব ভালো হয়। আজ কয়েক বছর, আজ মানে 10 থেকে 15 বছর এই শুনে আসছি যে পাকা হবে, সে কোনো মতেই হচ্ছে না। উপরান্তর এই যে ব্রিজটা খারাপ, প্রতিদিন আমি তো সকাল বিকেল পার হই, প্রতিদিন একজন না একজন হাত ধরে আমার পার করতে হয়। প্রতিদিন ও দেখা যাচ্ছে আসার সময় পার করতেছি, যাওয়ার সময় পার করতেছি। এর বয়স্ক মানুষ দেখা যাচ্ছে স্কুলের টাইম, স্কুলের বাচ্চাদের এইসব সূত্রে সব ও পার করতে হয়। আমি নিজেই পার করি। হ্যাঁ, স্কুল ছাত্র মানে বলতে আমাদের চণ্ডীপুরে একটা স্কুল আছে, কামারগাতির একটা স্কুল আছে, হাই স্কুল, ওইসব বাচ্চারা সব পার হয়। তারপরে এমনি তো কেজি স্কুলের গাড়ি তো টোটালি পার হতে পারছে না। এই সাইকেল আমরা নিয়ে যাই, আমরা হেঁটে হেঁটে পার হই। এবার দেখা গেল আমি পার হচ্ছি, দেখা গেল হয়তো কেউ একটা মহিলা বা একটা বাচ্চা এসে পার হতে মানে ভয় খাচ্ছে, বাদ দিয়ে তারা হাত ধরে ধরে আমি পার করে দিই। বলে আমার হয় সাইকেল পেছন ধরো, না আমি হাত ধরে নিচ্ছি, নিয়ে তাদের পার করে দেয় এরকম করে। এই ব্রিজ হয় স্থানীয় প্রশাসনিক বা নেতা প্রশাসন যারা আছে বলছে তারা কিছু দেখছে এই না? আজ মনে হয় 3 সপ্তাহ মতন, 3 সপ্তাহ কি 4 সপ্তাহ মতন হচ্ছে। আমাদের মাননীয় শওকত মোল্লা আসলো, এসে দেখলো, দেখে বলে হ্যাঁ করা হবে কাজটা। সেই পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। একজন আসছে একরকম বলে চলে যাচ্ছে, এইসব হচ্ছে। এই ব্রিজ আপনাদের দাবি কি? আমাদের দাবি তো পাকা হলে আমাদের খুব ভালো হয়। পাকা অবশ্যই করা দরকার এই ব্রিজটা। আপনার নাম? আমার নাম মাজেদ আলী বৈদ্য। এই স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমার চণ্ডীপুরি বাড়ি। ভাঙা ব্রিজের উপর দিয়ে আপনি টোটো নিয়ে যাচ্ছেন, কতটা ভয়ের মধ্যে আছেন? খুব রিস্কের মধ্যে আছি। গাড়ি এমনকি গলে যাওয়ার মতো পরিস্থিতি, যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কতটা আতঙ্কে আছেন? খুব আতঙ্কে আছি। আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য, এমনকি গাড়ি ভেঙে যাওয়ার পরিস্থিতি। এই টোটোই করে প্যাসেঞ্জার নিয়ে তো আপনি ব্রিজে যাতায়াত করেন, নামিয়ে দিতে হচ্ছে, কি করবো এখন, অবস্থিতি খারাপ। প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে টোটো নিয়ে পার হচ্ছেন। হুম। ব্রিজে সংস্কার করা বা মেরামত করার জন্য স্থানীয় নেতা প্রশাসন কেউ কিছু দেখছে না? আমাদের তো এখানে বাড়ি না, যেহেতু আমরা তো দূরস্থার বাড়ি আমাদের, আর দেখছে না, আপাতত কেউ দেখছে না। তো আপনি কি চাইছেন, আপনার কি চাইছেন? চাই ব্রিজটা মেরামত হোক, যাতায়াত সবাইকে সুবিধা হবে, আপনাদের এটাই চাইছি। খুব হ্যাঁ, সমস্যা হচ্ছে। খুব সমস্যা হচ্ছে। আপনার নাম? খোকন মোল্লা। টোটো চালান? আপনাদের একটা অবাক করা কাণ্ডের খবর শোনাচ্ছি, প্রতিবেদন শোনাচ্ছি, অবাক হয়ে যাবেন। 157 কোটি মাদক ধ্বংস করল পুলিশ প্রশাসন। কোথায় জানেন? প্রায় 157 কোটি টাকার মাদক ধ্বংস করল শ্রীভূমি প্রশাসন। শ্রীভূমি প্রশাসন 157 কোটি টাকার মাদক ধ্বংস করল। শ্রীভূমি জেলার শহর সংলগ্ন শরীফনগর ইটভাটার খোলা মাঠে ধ্বংস করা হয় গাঁজা, হিরোইন, ফেন্সিডিল ইত্যাদি মাদক দ্রব্য। বৃহস্পতিবার সকালে ডিআইজি কঙ্কন জ্যোতি শুকিয়া ও জেলা আয়ুক্ত প্রদীপ কুমার ত্রিবেদীর উপস্থিতিতে এই অভিযান অনুষ্ঠান হয়। পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের তত্ত্বাবধানে ধ্বংস করা হয় বিশাল পরিমাণে মাদক দ্রব্য। দেখুন এবার সরাসরি সেই মাদক দ্রব্য, যার মূল্য এই বাজারে 157 কোটি টাকা। শুধু তাই নয়, অনেক পরিবারকে ধ্বংস করে, কারণ সেই অনেক লোক সেই নেশায় আসক্ত হয়ে পড়ে, সে এক একটা পরিবার ধ্বংসের মুখে চলে যায়। আর সেখানে পুলিশ প্রশাসন একদম স্টেপ নিল, সেই 157 কোটি টাকার মাদক ধ্বংস করলো। সরাসরি শুনুন পুলিশ সুপার আমাদের প্রথম আলো বার্তার পর্দা কি বলছেন, আর শুধু তাই না, অন্যান্যরা কি বলছে, সরাসরি শুনুন। তেওঁলোকে যোৱা কেইটামান মাহ
যথেষ্ট ৰকমেৰ ড্ৰাগছ চিজ কৰিছে আৰু আপোনালোকে যোৱা মাহত প্ৰায় 196 আমাৰ এৰেষ্ট কৰা কৰা তো এইটো আমি কণ্টিনিউ ৰাখিম এই প্ৰচেছটো ড্ৰাগছ চিজৰ প্ৰচেছটো আৰু যিখিনি ড্ৰাগছ চিজ হৈছে ইয়াৰ এমাউণ্টটো মাৰ্কেটত যথেষ্ট পৰিমাণে বেছি আমি কেৱল এটাই অনুৰোধ ৰাখিছোঁ আমি চিভিল ডিষ্ট্ৰিক্ট পুলিচক কৈছোঁ আৰু বাকী চিটি হল্ডাৰসকলেও কৈছোঁ যাতে যিখিনি আমাৰ কেছ ৰেজিষ্টাৰ হৈছে ইয়াৰ ক্ষেত্ৰত যদি কনভিকশ্যনৰ পৰিমাণটো অতি বাঢ়ে সেইটো সকলোৰে কাৰণে সুবিধা হয় আৰু আণ্ডাৰ ছেকশ্যন 68(8)(f) NDPS এক্টৰ আণ্ডাৰত যদি ড্ৰাগ পেডলাৰ্ছৰ যদি প্ৰপাৰ্টি চিজাৰ হয় তেতিয়া তেওঁলোকে এইটো ভয় খাব এইটো ক্ষেত্ৰত আমি Today I welcome you all for this drug disposal program of Sribhumi district. I will not make my speech too long because it's already late. There are few upcoming challenges which I want to highlight for the coming period and the drugs which we will be destroying. I will tell the figures. First, today we are destructing. The number of cases are 131, heroin 14 kg, tablets 15 lakhs, Fencidal 2,83,226, ganja 6,155 kgs, and capsules 51,518, and total 196 people are arrested. So in last 3 years, our drug seizure has been increased by many fold. And since Sribhumi district lies in a central point very close to Golden Triangle, which is also known as Death Triangle, so this district is always used as a corridor for transportation of drugs. And the team efforts which have been made in last 3 to 4 years has been very good. And now the coming challenges are for the conviction of the cases which are the trials are going in the court, and how these people can be put using the provisions of the NDPS like 8 NDPS and 68F of 68F property freezer of. So there are some of the challenges which I want to highlight. One is the precursor drugs. So for making drugs, we need some raw materials, precursors. So these drugs are transported from India to Myanmar, and then final products comes from Myanmar. Then the modus operandi which is changing every day, so it becomes very difficult for the law enforcement agency, very challenging. Third, the jail as a hub. So we get regular inputs that jail is also using as a hub for all these drugs networking. So for in the coming days, I hope as law enforcements are mainly in the supply side, so for reducing the demand, we society as a whole, civil administration, we should work together for this menace of drugs. And I hope the fight will continue and we will win the fight against drugs. Thank you. এইবার আপনাদের নিয়ে যাচ্ছি হালিশহর সমাজসেবী শিবেশ্বর দাসের বাড়িতে বাৎসরিক শিব পূজার আয়োজন হয়। হালিশহরের জনপ্রিয় ব্যবসায়ী ও সমাজসেবী ইচ্ছে ডানার কর্ণধার শিবেশ্বর দাসের বাড়িতে বর্ষব্যাপী শিব পূজার আয়োজন করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদাম সিং মহাশয়, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। শিবেশ্বর বাবুর বাড়িতে প্রতি বছরের মতন এবারেও এই পুজোর অনুষ্ঠান হয়, আর সাথে ছিলাম আমরাও, অর্থাৎ প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা। সরাসরি দেখুন সেই শিব পুজোর বার্ষিক শিব পুজোর অনুষ্ঠান সেইগুলি সরাসরি দেখুন আমাদের পর্দায়। সুরেশ স্যার আজকে একটা রূপ দেখলেন শিবের ভক্ত, আরেকটা রূপ আছে সেটা সমাজসেবক। আর যখনই কোনো বিপদে আশেপাশে এই কোনো কারো কিছু প্রবলেম হলে, অসুবিধা হলে, ইনি পুরো ফিল্ডের মানে শারীরিক দিয়ে দেয়, আর্থিক দিয়ে ইনি হেল্প করে। এটাকে আশেপাশে যাব না বললে ভিড়ে যাবে না। যারা পাড়া প্রতিবেশী আছে ওদেরকে জেনে দেখবেন এই লোকটার সম্বন্ধ খুবই ভালো, মানে এখানকার মানে একটা সম্মানজনক লোক। আজকে ইনি বলছেন যে আশ্রম খুলবেন, উনি যে খোলে ওনার পাশে আমিও দাঁড়াবো, কারণ আমি চাই যে সুবিধা বছরে 2-3টে প্রোগ্রাম করে, এর আপনারাও আসেন, বুঝতে পারছেন। অনেক নিজে কি হলো কালেকশন না হলো নিজে পয়সা দিয়ে উনি করেন, লোককে উনি ভালোবাসতে জানেন,
ভালোবাসা নিতেও জানেন, লোককে ভালোবাসা দিতেও জানেন। বীজপুরের দুই সমাজসেবী এক এমনি লোক আরো 2-4টে হয়তো পেয়ে গেলে আমার বিস্ফোরটা অন্তত আমরা ঘুরে ফিরে আসতে পারতাম। আমি সব জায়গায় আছি, আমার বৃদ্ধাশ্রম অনাথ যেইখানে লোকে যা চাই আমরা দাঁড়াই, সেভাবে তো ঠিক আমাদের লোক। এই জন্য ওনার বাড়িতে আজকে যে খুবই আনন্দিত হচ্ছে আমি। উনি যে আমার সম্বন্ধে বললেন, ওনার একটা বড়পন আছে যে আমার তো ভালো উনি আমাকে বললেন। এইটা আমার কি বলবো, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ না থাকলে উনাকে হয়তো আমি পাশে পেতাম না। এটাও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। কি বার্তা দেবেন আজকে এই পুজো উপলক্ষে সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে এটাই বলবো যে আপনারা পাশে থাকুন, আগামী দিনে আমার পথ চলার সাক্ষী হন। আমি যেন এই চিন্তাধারাটা ব্যাপকভাবে নিতে পারি, কিছু গরিব লোকের জন্য যেন কিছু করতে পারি। আমি তো নিজে একটা সোশ্যাল ওয়ার্কার, আমি তো করি, আমি যেন এটা ব্যাপকভাবে করতে পারি। আর আমার বড় ইচ্ছা একটা অনাথ আশ্রম, মূল লক্ষ্য অনাথ আশ্রম। কাঁকসা, এবার নিয়ে আসছি কাঁকসা গোপালনগরে নাখুদা খোন্দা এলাকায় ঢুকে পড়ল দুটো বুনো হাতি। ব্যাপক আতঙ্ক এলাকায়। বন দপ্তর সূত্রে জানা গেছে বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে। সম্ভবত বিরুইরা ঢুকে গেছে। তারা খবর পেয়ে জোর করে তৎপর হয়ে উঠেছে বন দপ্তর। গ্রামে বন দপ্তর পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানাতে বলা হচ্ছে। সরাসরি দেখুন সেই দৃশ্য, রাস্তাঘাট ফাঁকা, মানুষ বেরোতে পারছে না। সেই হাতি, বুনো হাতি বেরিয়ে পড়েছে সেই রাস্তাতে এবং কত অত্যাচার চালাচ্ছে আমাদের প্রথম আলো বার্তা পর্দায়। সরাসরি দেখুন। বলছে হাতি দুটি এখন কোথায় রয়েছে বলে? হাতি আমাদের গোপালপুর জঙ্গলেই আছে। আচ্ছা, কোথায় আছে সেই ডিটেলসটা কোন মানে জানা এটা কি যাচ্ছে না। মুনের কোনা না? এটা গোপালপুর জঙ্গল এরিয়া। আচ্ছা, তো এখন কি আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, এখন তো আতঙ্কই বয়ে আছি যে হাতি আপনাদের মানে বাড়িতে যদি ধান টান মড়াই টড়াই? আমাদের তো মাটির ঘর, দেখুন যে একটু ঠেলে ফেলে দিলেই বাচ্চা কাচ্চা মরে যাবে। আমাদের সেই মানে বহুত আতঙ্কতেই আছি। কারণ রাত্রেবেলা, এখন যদি দিনের বেলাও চলে আসে, মাটির ঘর, বহুত আতঙ্কতেই আছি। আমরা প্রশাসনকে বলছি একটু ব্যবস্থা করুন। হ্যাঁ, হাতিকে এখান থেকে মানে সুরক্ষা একভাবে সরিয়ে দেন এখান থেকে, কারণ আমরাও আতঙ্কে আছি। কি নাম আপনার? রাম মুর্মু। এইবার আসছে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল উদয়পুর সফরে আসেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এসেই তিনি উদয়পুর গোমতী জেলা পরিষদের কার্যালয়ে এক পর্যালোচনা সভায় যোগদান করেন। গোমতী জেলায় বিভিন্ন দপ্তরের আধিকারিক, 8টি ব্লকের আধিকারিক, পঞ্চায়েত সমিতির আধিকারিক সহ জেলার সব চেয়ারম্যান, পৌর পরিষদ, পঞ্চায়েত, জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে এই পর্যালোচনা হয়। সরাসরি দেখুন সেই পর্যালোচনা বৈঠকে এমডিআর আর ফিশারি সহ এসসি ওয়েলফেয়ার দপ্তরের 2024-2025 সালের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব দেওয়া হয়। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য। আজ গোমতী জেলার জেলা পরিষদের কনফারেন্স হলে ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2024 এবং 25 অর্থ বছরে এই 3 দপ্তরের যে বাজেট আমরা রেখেছিলাম বা যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটা কতটা বাস্তবায়িত হয়েছে, আমাদের গ্রাসরুট লেভেলে কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর আমরা দিনভর চর্চা করব। আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের এই জেলার যারা মাননীয় বিধায়ক রয়েছেন ওনারা আছেন, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক সবাই রয়েছেন। আমাদের আজকের এই মিটিংয়ে আমরা তাদের কাছ থেকে পরামর্শও চাইব আমাদের এই দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার মানুষকে কিভাবে আরও বেশি সহযোগিতা পৌঁছে দেওয়া যায়। তার ক্ষেত্রে আমরা সমস্ত যারা উপস্থিত আছেন আমাদের পার্টিসিপেন্ট তাদের সবার মতামত চাইব এবং একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা চাই যাতে আমাদের এই ফিশারি, এআরডিডি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষকে বেশি থেকে বেশি সুবিধা যাতে আমরা পৌঁছে দিতে পারি। অবৈধ কয়লা পাচার করতে গিয়ে আটক 1, সে গ্রেপ্তার হয়েছে 1। অবৈধ কয়লা পাচার করতে গিয়ে একদম পুলিশ প্রশাসন ধরে ফেলেছে। কোথায় জানেন? পাচারের আগেই আটক করা হলো অবৈধ কয়লা বোঝাই ভ্যান।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে দুবরাজপুর থেকে হেমন্তপুর যাওয়ার রাস্তায় রাজবাড়ির কাছে দুবরাজপুরের থানার পুলিশ ধাওয়া করে কয়লা বোঝাই ভ্যানটিকে আটক করা হয়। ওই ভ্যানে প্রায় 10 কুইন্টাল কয়লা ছিল। পুলিশ সূত্রে আরো জানা যায়, কয়লা বোঝাই ভ্যানটি খয়লাশোল থেকে চাঞ্চু গ্রামের দিকে যাচ্ছিল। চিন্তা করুন কত কুইন্টাল কয়লা পুলিশ আটক করলো। এইভাবে প্রত্যেক দিন বেআইনি ভাবে দুষ্কৃতীরা সেই কয়লাগুলোকে পাচার করে। সরাসরি দেখুন আমাদের পর্দায় সেই দৃশ্য। আপনাদের আজকের কিন্তু প্রথম হেডলাইন হবে আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, কুম্ভ মেলায় 6 কোটিরও বেশি মানুষ, কম্পিটিশন শুরু হয়ে গেল পুণ্য অর্জন করবার জন্য। সরাসরি দেখুন প্রথম আলো বার্তা থেকে, আমি অমল চ্যাটার্জি।